নমস্কার, আমি সুপ্রভা। আর তোমরা দেখছো শিক্ষার খড়কুটো, যেখান থেকে ভবিষ্যতের শিক্ষক হবার পথ শুরু হয়। তাহলে আমরা কি আলোচনা করছিলাম? আমরা ডেভেলপমেন্টের স্টেজেস নিয়ে আলোচনা করছিলাম। আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আজকে আমরা আলোচনা করব অ্যাডোলেসেন্স অর্থাৎ কৈশোরকাল। আমরা আগের ক্লাসে কি নিয়ে আলোচনা করেছিলাম? আমরা দেখেছিলাম চাইল্ডহুড, অর্থাৎ চাইল্ডহুডে আমরা দেখলাম আর্লি চাইল্ডহুড, লেটার চাইল্ডহুড, অর্থাৎ বাচ্চা তখনও বাল্য অবস্থায় ছিল। এরপর বাচ্চা কি হয়, 18 বছরের পর বাচ্চা একটা প্রাপ্তবয়স্ক হতে থাকে। প্রাপ্তবয়স্ক স্টেজটা শুরু হয়, তখন সে অ্যাডাল্টহুডের দিকে যায়। তাহলে এই যে চাইল্ডহুড আর এই অ্যাডাল্টহুড, এই যে পথটা, তার মাঝে কোন স্টেজটা? তার মাঝে হচ্ছে এই যে 12 থেকে 18 বছর, এই সময়টাই কি হচ্ছে, এই সময়টাই বাচ্চা চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডের দিকে যাচ্ছে। তাই জন্য এই সময়টাকে বলা হচ্ছে ব্রিজ। এই অ্যাডোলেসেন্সটা চাইল্ডহুড আর অ্যাডাল্টহুডের মাঝে সেতু বন্ধনের কাজ করছে। স্টেজটা এতটাই গুরুত্বপূর্ণ, এই জন্য এই স্টেজটাকে অনেক সাইকোলজিস্টরা অনেক রকম নামে অভিহিত করেছেন। তো দেখো, এই যে স্ট্রেস অ্যান্ড স্ট্রং, এই স্টেজটাতে বাচ্চার মধ্যে অনেক দ্বিধা, দ্বন্দ্ব, বিভ্রান্তি অনেক কিছু আসে। বাচ্চা কখনো তার ইমোশনাল স্টেবিলিটি থাকে না। বাচ্চাকে কখনো বলা হচ্ছে সে বাচ্চা, আবার কখনো বলা হচ্ছে বড়। বাচ্চা যখন নিজে নিজে কোনো কাজ করব বলছে, তখন তাকে বলা হচ্ছে যে না, তুমি এখনো ছোট। আবার যখন সে কোনো কিছুর জন্য বায়না করছে, তখন তাকে কি বলা হচ্ছে? তখন বলা হচ্ছে যে না, তুমি তো এখন বড় হয়ে গেছো, তুমি কেন বায়না করবে? এই ধরনের যে সমাজের কাছ থেকে প্রতিক্রিয়া পাচ্ছে বাচ্চা, বাচ্চা তখন নিজের বিভ্রান্তির শিকার হয়ে যাচ্ছে যে সে আসলে ছোট না বড়। তা আবার অনেক রকম ইমোশনাল দিক থেকে, তার সমাজের দিক থেকে, তার কগনিটিভ দিক থেকে ফিজিক্যাল চেঞ্জ হচ্ছে তার মধ্যে, শরীরের ভেতরে এই সময় অনেক রকম পরিবর্তন দেখা যাচ্ছে। তো এই জন্য বাচ্চা এখানে অনেকটা বিভ্রান্ত স্টেজে আছে। এই জন্য স্ট্যানলি হল এই স্টেজটাকে স্ট্রেস অ্যান্ড স্টর্ম বলে আখ্যা দিয়েছেন। কেন? কারণ এটা চিন্তা এবং ঝড় ঝঞ্ঝার একটা পর্যায়। স্ট্যানলি হল হলেন অ্যাডোলেসেন্সের জনক, ফাদার অফ অ্যাডোলেসেন্স। যদি প্রশ্ন আসে তাহলে উত্তর কি হয়ে যাবে? স্ট্যানলি হল। আবার এই পর্যায়টাকে এরিকসন কি বলেছেন? এরিকসন বলেছেন আইডেন্টিটি ক্রাইসিস। এই সময় বাচ্চা কি হয়, আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে ভুগতে থাকে। মানে আমি কে, আমি কি হব বড় হয়ে করে। তার এখানে নানান রকম তার এডুকেশনের দিক থেকে যে স্ট্রিম চয়েসের ব্যাপারটা এসে যায়। ধরো মাধ্যমিকের পর সে সায়েন্স নেবে, আর্টস নেবে না কমার্স নেবে, এই যে একটা আইডেন্টিটি আসছে, সে ভবিষ্যতে কি করবে, তার মধ্যে একটা কগনিটিভ ডেভেলপমেন্ট হয়ে গেছে যে এরপর তাকে ভবিষ্যৎ করতে হবে, তার ক্যারিয়ার নিয়ে করে সে এখন চিন্তায় আছে। সেই জন্য এইটাকে এরিকসন বলেছেন আইডেন্টিটি ক্রাইসিস। আবার এইটাকে বলা হচ্ছে ট্রানজিশনাল পিরিয়ড। কেন? এই যে চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে যাচ্ছে, তাহলে এটা কি হচ্ছে, একটা ট্রানজিশন চলছে, তাই জন্য এটাকে ট্রানজিশন পিরিয়ড বলা হচ্ছে। আবার এই স্টেজটাকে কেউ কেউ বলেছেন গোল্ডেন পিরিয়ড, স্প্রিং সিজন, অর্থাৎ কি স্বর্ণযুগ। কেন? এই সময় বাচ্চা অনেকটা ম্যাচুরিটি গেইন করছে, তার বাইরে অনেক বন্ধু বান্ধব হয়েছে, সে বাইরের জগৎ দেখছে, এক্সপ্লোর করছে, সে বাইরে ঘুরতেও যেতে পারছে, একা একা ডিসিশন নিতে পারছে। তাহলে এই জন্য অনেক রঙিন, এই সময়ে বাচ্চার জীবনটা অনেকটা রঙিন হয়ে যায়। সেই জন্য এই স্টেজটাকে বলা হচ্ছে গোল্ডেন পিরিয়ড অ্যান্ড স্প্রিং সিজন, অর্থাৎ বসন্ত ঋতু। বসন্তের মতো নানান রং তার জীবনে এই সময় আসে। এই যে অ্যাডোলেসেন্স টার্মটি, এটা কোথা থেকে এসেছে বলতো? এই যে ল্যাটিন শব্দ অ্যাডোলেসিয়ার, এখান থেকে এসেছে, যার অর্থ কি? টু গ্রো ইনটু ম্যাচুরিটি, অর্থাৎ ম্যাচুরিটির দিকে বাচ্চা বৃদ্ধি করছে, গ্রো করছে। অ্যাডোলেসেন্সের সময়কাল কত? আমরা আগেই বললাম 12 থেকে 18 বছর, ঠিক আছে। এই অ্যাডোলেসেন্সকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যেমন ধরো এই যে আর্লি অ্যাডোলেসেন্স, একটা লেটার অ্যাডোলেসেন্স। তো আর্লি অ্যাডোলেসেন্স কোনটা? আর্লি অ্যাডোলেসেন্স হচ্ছে 12 থেকে 16 বছরের বয়সটা। তো এই সময় কি হয়, এই সময় এই যে বায়োলজিক্যাল চেঞ্জেস গুলো শুরু হয়ে যায় বাচ্চার মধ্যে, তার মধ্যে পিউবার্টি আসে, হরমোনাল চেঞ্জেস হয়, সেক্সুয়াল ম্যাচুরেশন হয়। মানে পিউবার্টি অর্থাৎ তার যে প্রজনন যে অঙ্গগুলো সেইগুলো ডেভেলপ হচ্ছে। মেয়েদের মধ্যে রজস্রাবর যে প্রক্রিয়া সেইটা শুরু হয়ে যাচ্ছে। ছেলেদের মধ্যে আবার অনেক রকমের যে হরমোনাল চেঞ্জেস হচ্ছে, মেয়েদের মধ্যে অনেক রকমের হরমোনাল চেঞ্জেস হচ্ছে।
এই সময় দেখবে মেয়েদের কণ্ঠস্বর কি হয়, সফট অ্যান্ড সুইট, মধুর হয়ে যায়, আর ছেলেদের কণ্ঠস্বর কি হয়, কর্কশ হয়ে যায়, একটা ভাঙা ভাঙা গলা চলে আসে। আবার অনেক রকম চেঞ্জ হয় ফিজিক্যালি, ছেলেদের মধ্যে গোঁফ দাড়ি আসে। এই সময় বাচ্চা নিজেকে একসেপ্ট করতে পারে না, তার মনে হয় তার মধ্যে যেই চেঞ্জেস গুলো আসছে সেটা সমাজ মেনে নেবে না, তার উপর হাসাহাসি করবে। সেই জন্য এই কারণেও তার মধ্যে একটা আইডেন্টিটি ক্রাইসিসের তৈরি হয়, ঠিক আছে। তারপর হচ্ছে এই সময় তার হাইট বাড়ছে, ওয়েট বাড়ছে, মাসল স্ট্রেংথ বাড়ছে। হাইট, ওয়েট এগুলো কিন্তু নিজের যে স্ট্যান্ডার্ড সাইজ সেখানে এসে যায়, মানে একটা বাচ্চা যতটা হাইট বাড়া দরকার সে তার অরিজিনাল শেপে এসে যাচ্ছে। আনুমানিক বলা যায় যে 16-17 বছর পর্যন্ত মেয়েদের হাইট বাড়ছে, তারপর তার হাইটটা কি হচ্ছে, তার হাইটটা থেমে যাচ্ছে। আর ছেলেদের মধ্যে কি 18-19 পর্যন্ত ছেলেদের হাইট বাড়ে, তারপর আর তেমন একটা হাইটের কোনো পরিবর্তন দেখা যায় না। তাহলে এখানে হাইট, ওয়েট সবকিছু হচ্ছে, মাসল স্ট্রেংথ হচ্ছে। এই সময় যদি বাচ্চা ফিজিক্যালি অ্যাক্টিভ থাকে, বাচ্চা যদি এক্সারসাইজ করে, তাহলে তার গ্রোথটা আরেকটু বেশি হতে পারে, তার গ্রোথটা আরো বেশি স্ট্রং হতে পারে, ঠিক আছে। আবার দেখো, এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ WHO, তাদের মতে এই অ্যাডোলেসেন্স সময়কালটা হচ্ছে 10 থেকে 19 বছর, ঠিক আছে। এখান থেকেও PYQ তে কোশ্চেন এসেছিল, তাহলে তোমরা এই সময়কালটা কিন্তু মনে রাখবে। নরমালি যদি সিডিপি তে বলে যে অ্যাডোলেসেন্স কত সময় পর্যন্ত, তো তখন তুমি বলতে পারো যে 12 থেকে 18 বছর, কিন্তু যদি WHO অ্যাকর্ডিং কত সেটা যদি বলা থাকে তাহলে অবশ্যই 10 থেকে 19 বছর, ঠিক আছে। এই সময় বাচ্চার মধ্যে কি হয়, লিডারশিপ স্কিল অর্থাৎ বাচ্চার মধ্যে নেতৃত্ব দানের একটা প্রভাব দেখা যায়, মানে সে লিডার হতে চায়। দেখবে কোনো কম্পিটিশন হচ্ছে বা কোনো স্পোর্টস হচ্ছে, সে কিন্তু লিডার হতে চাইবে, সে নেতৃত্ব দান করতে চাইবে। সে এই সময় যে স্কুলের যে ফাংশনগুলো হয় সেই সময় দেখবে তুমি অনুষ্ঠানগুলোতে বাচ্চা কি করবে, সে অ্যাঙ্কারিং করতে চাইবে, সে নিজেকে অধিনায়ক মনে করে। সে কোনো স্পোর্টস, ফিল্ম অ্যাক্টরদেরকে, প্লেয়ারদেরকে সে কি করে, সে নিজের আইডল মনে করে এবং তার মতো হতে চায়। সেই জন্য তার মধ্যে এই লিডারশিপ স্কিলটা আসে, তার মধ্যে এই ইমাজিনারি অডিয়েন্স ব্যাপারটা চলে আসে। তার মনে হয় যে সেই মূল ক্যারেক্টার, এখানে সবাই তাকে দেখছে, সে নিজের কল্পনাতে ব্যস্ত, সে ভাবছে সবাই তাকেই দেখছে। পার্সোনাল ফেবলস, এই সময় তারা নিজেদের কল্পনার জগতে মেন অফ দ্য ক্যারেক্টার নিজেদেরকেই সাজিয়ে নেয়, আর মনে হয় পুরো পৃথিবী যেন তাদেরকে নিয়েই আলোচনা করছে, তাদেরকে নিয়েই কথা বলছে। তার কোনো ভালো কাজ করলে মনে হচ্ছে সবাই তাকে শাবাশি দিচ্ছে, সে কোনো ভুল করলো সে ভাবছে সবাই তাকে নিয়ে গসিপ করছে। তো এই সময় বাচ্চারা কি করে, এই সময়ের যে স্টেজের বাচ্চারা তারা নিজেদেরকে একটু পরিপাটি ভাবে, একটু সাজিয়ে গুছিয়ে থাকতে পছন্দ করে, একটু ফিটনেসের দিকে ধ্যান দেয়, একটু তারা স্কিন কেয়ার, ডায়েট এই সব দিকে তারা একটু লক্ষ্য রাখে, ঠিক আছে। কগনিটিভ চেঞ্জেস কি কি হয়, এই সময় কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট আসে, অর্থাৎ বাচ্চার মধ্যে এবার কিন্তু ওই অমূর্ত চিন্তন ধারণাটা এসে গেল। সে এতদিন কি করছিল, যেটা দেখছিল সেটা সম্পর্কেই তার আইডিয়া হচ্ছিল, অর্থাৎ মূর্ত চিন্তনই ছিল, কংক্রিট অপারেশনাল স্টেজে ছিল, কিন্তু এইবার সে কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট হতে পারছে। এই সময় সে উপপাদ্য, সম্পাদ্য সমস্ত রকম সে পড়াশোনা করতে পারছে, থিওরিজ বুঝতে পারছে, ফিজিক্স, কেমিস্ট্রি জটিল জটিল থিওরি সেইগুলো সে পড়তে পারছে, ঠিক আছে। তো তার চিন্তনটা অনেকটা উন্নতি হয়েছে, সে এখন প্রায় তার মস্তিষ্ক, তার বুদ্ধি প্রায় স্বাভাবিক অবস্থায় এসে গেছে। এই সময় দেখবে তোমার অনেক কম্পিটিটিভ এক্সাম হয়, সেখানে সে পার্টিসিপেট করছে এবং ভালো রেজাল্টও করছে। তাহলে কি হচ্ছে, মস্তিষ্কের বিকাশটা এখানে পূর্ণতা লাভ করছে। ল্যাক অফ ইমোশনাল ইনস্টেবিলিটি, অর্থাৎ বাচ্চার এখানে কি হচ্ছে, ইমোশন, আবেগ, অনুভূতির উপর কিন্তু নিয়ন্ত্রণ সেরকম রয়েছে না। কি হচ্ছে, কখনো সে খুব আনন্দ হয়ে যাচ্ছে, আবার কখনো রেগে যাচ্ছে, আবার কখনো দুঃখিত হয়ে যাচ্ছে, অর্থাৎ তার মুড সুইংস হচ্ছে। ইমোশনাল স্টেবিলিটিটা আসছে না, কারণ কি, এই সময় একটা মেল ফিমেল অ্যাট্রাকশনের ব্যাপার থাকে, এই সময় অনেক কিছু হয়, সে নিজের ইমোশনটা এক্সপ্রেস করতে পারে না। এই সময় নিজের ইমোশনের সাথে সে যুদ্ধ করতে থাকে, তার ভেতরে ভেতরে সে অনেক রকমের ঝড় ঝঞ্ঝার মধ্যে যায়। সে এই সময় ডে ড্রিমিং, সে নিজে দিবা স্বপ্নের জগতে থাকে, সে অনেক কিছু ভেবে নেয়, সে ভবিষ্যতে কি করবে সে ভেবে নেয়, সে বড় বিজনেসম্যান হয়ে গেছে। এই সময় মেনলি বাচ্চারা গোল সেট করে যে লাইফে আমাকে এই স্ট্যান্ডার্ড ম্যাচ করতে হবে। কোনো পরীক্ষা নিয়ে সে অতিরিক্ত পরিশ্রম করে, সেটা নিয়ে কল্পনা করে, যদি সেই স্বপ্নটা তার পূর্ণতা না লাভ করতে পারে তখন সে ভেঙে পড়ে, তখন সে নিজের ইমোশনসকে আর কন্ট্রোল করতে পারে না। যদি তার কোনো এইমস, তার গোল যদি এই সময় ফুলফিল না হয়,
তাহলে সেটার একটা প্রভাব বাচ্চার মধ্যে দীর্ঘস্থায়ী হয়। তার নিজের মধ্যে যে কনফিডেন্স সেটা সে হারাতে শুরু করে, সেলফ ডাউট তৈরি হয়। ঠিক আছে, এই সময় কি হচ্ছে, পিয়ার ইনফ্লুয়েন্সার, এই সময় বাচ্চারা কি হচ্ছে, তার বন্ধুদের কথা বেশি শুনছে, মানে তার পরিবার, তার বাবা মা এর সাথে কনফ্লিক্ট হয়ে যায়, দ্বন্দ্ব ঝগড়া হয়ে যায়। তার বাবা মা যদি তার সাথে একমত না হয় তখন সে কি ভাবে, সে তখন বাবা মায়ের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। তার কাছে প্রিয় কি হয়, তার কাছে প্রিয় হয় তার বন্ধু, তার সমবয়সী পিয়ার্স গ্রুপ। ঠিক আছে, সে ভাবে তারাই তার শুভাকাঙ্ক্ষী, তারা যা বলবে সে সেটাই করতে রাজি। ঠিক আছে, তো এই জিনিসটা কখনো তার মধ্যে অনেক নেগেটিভিটিও আসে। স্টেজটা অ্যাডোলেসেন্স, এটা প্রত্যেকটা টিচিং এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। ডাব্লিউবি টেট, সি টেট, আপার প্রাইমারি, কেভিএস, প্রত্যেকটা পরীক্ষার জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, তাহলে খুব ভালো করে তোমরা পড়বে। এবং যদি তোমাদের কোথাও কোনো কনফিউশন হয় তাহলে কমেন্টে জানিও। আর যদি এই ক্লাসের নোটস, পিডিএফ বা এক্সাম রিলেটেড ইম্পর্টেন্ট আপডেটস পেতে চাও তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলগুলোতে যুক্ত হয়ে যেও। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা চালিয়ে যাও।